গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ, পর্ব ৫। হুমরুডুমরুকে আইনুদ্দিনের কথা বলেছেন, তারাও আড়াল থেকে দেখে এসেছে। তারা আইনুদ্দিনের নাম দিয়েছে অঙ্ক চাচু। সানাউল্লাহ এখন নিয়ম করে তাদের লেখাপড়া শেখাচ্ছেন, যুক্তাক্ষর ছাড়া বাংলা শব্দ দুজনে পড়তে পারে। হুমরু যোগ বিয়োগ শিখে ফেলেছে, ডমরু মনে হয় অঙ্কে একটু কাঁচা। লেখাপড়া সানাউল্লাহ খুব কায়দা করে শেখাচ্ছেন। রফিকেও সঙ্গে নিয়ে বসেছেন, তিনজন একসঙ্গে শিখছে। কাজে রফিক কিছু বুঝতে পারছে না। হুমরুডুমরু রফিকের আশেপাশেই ঘুরঘুর করে, কিন্তু রফিক তাদের দেখতে পায় না, অথচ তিনি নিজে স্পষ্ট দেখেছেন। মাঝে মাঝে তার নিজের ক্ষীণ সন্দেহ হয়, হুমরুডুমরু তার মনের কল্পনা না তো। পর মুহূর্তেই এই সব চিন্তা তিনি ছেড়ে ফেলেন। মনের কল্পনা হলে রোজ যে ব্যাটারি কিনে আনছেন, সে ব্যাটারিগুলি খাচ্ছে কে? হুমরুডুমরুর উপর তার অস্বাভাবিক মায়া পড়ে গেছে। এখন তারা আর খাটের নিচে ঘুমায় না, সানাউল্লাহর সঙ্গে খাটেই ঘুমায়। সানাউল্লাহকে রাতে গল্প শোনাতে হয়। সানাউল্লাহ ঠাকুরমার ঝুলি বইটা কিনে এনেছেন। রোজ রাতে বই থেকে 10 পাতা পড়ে শোনাতে হয়। তিনি চেষ্টা করছেন দুই ভাই বোনের রাতে জেগে থাকার অভ্যাস দূর করতে। মানুষের সঙ্গে তারা যেহেতু বাস করছে, তাদের মানুষের স্বভাব গ্রহণ করাই ভালো। ডুমরু এখন রাতে ঘুমানো অভ্যেস করে ফেলেছে। হোমরু ঘুমাচ্ছে না, তবে হাই তোলা শুরু করেছে। মনে হয় কিছুদিন পর সে নিজেও ঘুমাতে শুরু করবে। সানাউল্লাহ ভূত সমাজের জন্য কিছু করতে চান। প্রাণী হিসেবে মানুষের অবস্থান ভূতের উপরে। উপরের অবস্থানের প্রাণী দুর্বলদের জন্য কিছু করবে, সেটাই স্বাভাবিক। ভূতদের জন্য তিনি কি করবেন তা মোটামুটি ঠিক করে ফেলেছেন। ক, বাসস্থান সমস্যার সমাধান। যেসব গাছে ভূতেরা থাকতে চায়, সেসব গাছ ঢাকা শহরে বিভিন্ন স্থানে লাগানো, যেমন শেওড়া গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, বাঁশঝাড়। অনাথ ভূত শিশু কিংবা পিতামাতা পরিত্যক্ত ভূত শিশুদের জন্য একটা এতিমখানা প্রতিষ্ঠা। খ, ভূতদের আদমশুমারি, অর্থাৎ ভূতশুমারি করা, যাতে বাংলাদেশে ভূতের প্রকৃত সংখ্যা জানা যাবে। গ, ভূত খাদ্য, ভূতরা ঠিকমতো খাদ্য পাচ্ছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। খাদ্যের অভাবে এরা যেন কষ্ট না পায়। ঘ, তাদের শিক্ষার দিকটাও দেখতে হবে। মানুষরা জ্ঞানে বিজ্ঞানে এতদূর এগিয়েছে, ভূতরা শিক্ষার অভাবে পিছিয়ে থাকবে, এটা কেমন কথা? সানাউল্লাহ একদিন অ্যাপয়েন্টমেন্ট করে ঢাকা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে দেখা করতে গেলেন। যেসব ভূত ঢাকা শহরে বাস করে, তাদের নগরের সুযোগ সুবিধা গ্রহণের পূর্ণ অধিকার আছে। এই বিষয়টাই ওনাকে বুঝিয়ে বলা। চিফ ইঞ্জিনিয়ার সাহেব অবাক হয়ে বললেন, ঢাকা শহরে আপনি শেওড়া গাছ আর বাঁশ গাছ লাগাতে চান? সানাউল্লাহ বললেন, জি জনাব, নিজ খরচে করব, এতে বাসস্থান সমস্যার আশু সমাধান হবে। কার বাসস্থান? ভূতদের বাসস্থান। তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলে তো হবে না। ওদের সুযোগ সুবিধা আমাদেরই দেখতে হবে। তারা আমাদের মতোই ঢাকা শহরে বাস করছে, যদিও মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিচ্ছে না, প্রয়োজনে দিবে। আপনি কি সত্যি সত্যি ভূতদের জন্য শেওড়া গাছ লাগাতে চাচ্ছেন? জি জনাব। আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করে মেয়র সাহেবের কাছে একটা আর্জিনামা লিখে নিয়ে এনেছি। আর্জিনামা রেখে যান, মেয়র সাহেবের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। সানোলা বললেন, আপনার অশেষ মেহেরবানি। ভূত সমাজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা। চিফ ইঞ্জিনিয়ার বললেন, ভাই, যদি কিছু মনে না করেন, আপনার কিন্তু ভালো চিকিৎসা দরকার। সানাউল্লাহ বললেন, আমার মেয়ে জামিনেরও তাই ধারণা, সে অস্ট্রেলিয়ায় আমাকে নিয়ে যাচ্ছে। প্রয়োজনে অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিব, মেয়ে দেখবে। মেয়ের কাছে থাকুন, ভালো থাকবেন। ভূতদের নিয়ে চিন্তা ভূতেরা করুক, তাই না? আরেকটা কথা, ভূতদের প্রতি আপনার এত মমতা, আপনি নিজে কি কখনো ভূত দেখেছেন? সানাউল্লাহ বললেন, ভূতের 2 বাচ্চা আমার সঙ্গেই থাকে, এরা ভাই বোন। বোনটা আমাকে বাবা ডাকে। এই তথ্যটা আপনাকে প্রথম জানালাম, আর কেউ জানে না। আমার মেয়ে জাবিনকেও বলিনি। একটা ভূতের বাচ্চা আমাকে বাবা ডাকছে, এটা জানলে সে মনে কষ্ট পেতে পারে। চা খাবেন? সানোলা বললেন, চা খাবো না ভাই, আপনি যে চা খাওয়াতে চেয়েছেন এটাই যথেষ্ট। অফিস আদালতে এই কাজটা আজকাল কেউ আর করে না।
সবাই আছে নিজ ধান্দায়, সবাই দেখছে নিজের স্বার্থ। আমার মেয়ে আমাকে নিয়ে যেতে যাচ্ছে, সে দেখছে নিজের স্বার্থ। সে একবারও চিন্তা করছে না ভূতের বাচ্চা দুটোর কি হবে, এদের কাদের কাছে রেখে যাব। চিফ ইঞ্জিনিয়ার বললেন, এদের আপনি সঙ্গে করে নিয়ে যান, ভূতের দুই বাচ্চার ভিসাও লাগবে না, টিকিটও লাগবে না। সানাউল্লাহ আনন্দিত গলায় বললেন, অতি উত্তম প্রস্তাব দিয়েছেন ভাই, আমার মাথায় বিষয়টা একেবারেও আসে নাই। আপনার এখানে আসা আমার সার্থক হয়েছে। যদি সময় পান অস্ট্রেলিয়া যাওয়ার আগে আরেকবার আসবেন। অবশ্যই আসব। সবচেয়ে ভালো হয় আমার বাসায় যদি একবার আসেন। আপনার নিজের মুখ থেকে পোষা ভূতের গল্প শুনলে আমার ছেলেমেয়েরা মজা পাবে। ওরা আমার কাছে রোজ ভূতের গল্প শুনতে চায়। আমি কোনো ভূতের গল্প জানি না। কবে যেতে বলছেন? দেরি করে লাভ কি? আজই চলুন। আমি ধানমন্ডিতে থাকি। সানোলা বললেন, আজ তো ভাই যেতে পারবো না। আজ রবীন্দ্রনাথের আত্মাকে আনা হবে, চক্রের মাধ্যমে আনা হবে। নুরুন্দর সাহেব এই ব্যবস্থা করেছেন। উনি থিওফিস্ট, বিখ্যাত মিডিয়া। চিফ ইঞ্জিনিয়ার ড্রয়ার থেকে একটা কার্ড বের করে দিতে দিতে বললেন, কার্ডটা রেখে দিন। ঠিকানা লেখা আছে, যে কোনো সন্ধ্যায় টেলিফোন করে বাসায় চলে আসবেন। আমার ছেলেমেয়েরা আপনার ভূতের বাচ্চার গল্প শুনবে, রবীন্দ্রনাথের আত্মার সাথে দেখা হওয়ার গল্পও শুনবে। নুরুন্দর সাহেবের বাড়িতে ভৌতিক চক্র বসেছে। একটা গোল টেবিলের চারপাশে হাত ধরাধরি করে ৫ জন বসা। সবার হাত টেবিলে রাখা। টেবিলের মাঝখানে একটা মোমবাতি জ্বলছে। একটা ঘরে কোনো আলো নেই। নুরুনদের গলায় বেলি ফুলের মালা। মোমবাতির নিচেও কিছু টাটকা বেলি ফুল রাখা হয়েছে। বেলি ফুলের কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না। ঘরের এক কোনায় ধূপ পোড়ানো হয়েছে, ঘরভর্তি ধূপের গন্ধ। নুরুন্দ কথা বলা শুরু করলেন, ভৌতিক চক্রে আপনাদের সবাইকে স্বাগত। এখানে যারা আছেন তারা একাধিকবার চক্রে বসেছেন। আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন সদস্য জনাব সানাউল্লাহ। তিনি একজন বিশিষ্ট গ্রন্থাকার। তার সঙ্গে কথাবার্তা থেকে কিছুক্ষণ আগে জেনেছি তিনি যে গ্রন্থটি রচনা করেছেন তার নাম দিনের শেষে ভূতের দেশে। এ নামটি কবিগুরুর গান থেকে ধার করা। আজ আমরা কবিগুরুকে চক্রে আহ্বান করব। আপনারা সবাই চোখ বন্ধ করে এক মনে বলবেন, গুরুদেব আসুন। আমরা আপনার প্রতীক্ষায়, কেউ হাত ছাড়বেন না। আমরা হাতে হাত ধরে গোল হয়ে বসেছি। এ কারণে একটা চৌম্বক আবেশ তৈরি হয়েছে। যখন আবেশ জোরালো হবে তখন চৌম্বক ঝড় পরকালে ধাক্কা দেবে। কবিগুরু আমাদের আহ্বানে সাড়া দিয়ে চলে আসবেন। সানাউল্লাহ আশ্চর্য হয়ে বললেন, ওনাকে কি চোখের সামনে দেখব? নুরুন্দ অত্যন্ত বিরক্ত হয়ে সানাউল্লাহর দিকে তাকালেন। নুরুন্দের অ্যাসিস্ট্যান্ট আসগর মিয়া নুরুন্দের ডান দিকে বসেছেন। কাকলাসের মতো চেহারা, নাকের নিচে বিরাট গোঁফ। গোঁফটা এমন যে মনে হয় ঘাম দিয়ে লাগানো, কথা বললেই খুলে পড়ে যাবে। আসগর মিয়া বললেন, রবীন্দ্রনাথের আত্মা স্যারের উপর ভর করবে। তখন রবীন্দ্রনাথের হয়ে স্যার কথা বলবেন। স্যারের উপর ভর করার একটাই কারণ, স্যারের মতো মিডিয়াম অতি দুর্লভ। নুরুন্দ বললেন, অতি উচ্চ শ্রেণীর ভৌতিক চক্রে অবশ্য চম্মচক্ষেও আত্মা দেখা যায়। আমার কয়েকবার সে সৌভাগ্য হয়েছে। শেক্সপিয়র সাহেবকে দেখেছি, তার সঙ্গে হ্যান্ডশেকও করেছি। সে গল্প আর একদিন করব। যাই হোক, আপনারা আহ্বান শুরু করুন। আত্মার আবির্ভাবের পর তাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করবেন বিনয় এবং ভদ্রতার সাথে। সবাই চোখ বন্ধ করুন, বলুন, গুরুদেব আসুন, আমরা আপনার প্রতীক্ষায়। কিছুক্ষণের মধ্যেই নুরুনদের শরীর কাঁপতে লাগলো। তিনি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন। মাথা পেন্ডুলামের মতো দুলতে লাগলো। আসগর মিয়া বললেন, গুরুদেব চলে এসেছেন, সবাই বলুন সুস্বাগতম। সবাই বলল সুস্বাগতম। নুরুন্দ চোখ মেলে সবার দিকে তাকালেন এবং খানিকটা মেলি গলায় বললেন, তোমরা ভালো আছো? বলেই তাকালেন সানাউল্লাহর দিকে। সানাউল্লাহ ভীত গলায় বলল, স্যার, আমি ভালো আছি। অন্যদের কথা বলতে পারছি না। আপনি কেমন আছেন? নুরুন্দ অর্থাৎ কবিগুরু বললেন, আমি অনিত্য, ও জগৎ অনিত্য। আমি এই অনিত্যের মাঝেই নিত্যের অনুসন্ধানে ব্যস্ত আছি।
এখনো কি কবিতা রচনা করেন? আমি যেখানে বাস করি সেখানে কাগজও নেই, কলমও নেই। তারপরও মনে মনে কাব্য রচনা করি। অবসরে নিজের লেখা পুরনো কবিতাগুলো আবৃত্তি করি। শৈবাল দিহিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো ২ ফোঁটা দিলাম শিশির। সানাউল্লাহ বিস্মিত হয়ে বললেন, নিজের কবিতা ভুল করছেন স্যার, ২ ফোঁটা শিশির হবে না, হবে ১ ফোঁটা শিশির। রবীন্দ্রনাথ বললেন, মর্তে আমি ১ ফোঁটা শিশিরের কথাই লিখেছিলাম। পরকালে এসে মনে হলো আমাকে এই কৃপণতা মানায় না। শিশির ২ ফোঁটা হওয়া উচিত, কাজেই কারেকশন করছি। কথা শেষ হওয়ার আগেই নরেন্দ্র গো গো শব্দ করতে করতে ধরাম করে টেবিলে পড়ে গেলেন। আজগর মিয়া বললেন, কিছু একটা সমস্যা হয়েছে, গুরুদেব চলে গেছেন, আজকের মতো চক্রের সমাপ্তি। সবাই যার যার বাড়িতে চলে যান। আমার স্যার অজ্ঞান হয়ে গেছেন, তাকে মেডিকেলে নিতে হতে পারে। সানাউল্লাহ বন্ধুকে নিয়ে রাতের খাওয়া খেতে বসেছেন। আইনউদ্দিনকে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। বেচারা অঙ্ক নিয়ে পরিশ্রম করেছেন, বোঝাই যাচ্ছে। চোখের নিচে গাঢ় হয়ে কালি পড়েছে। সানাউল্লাহ বললেন, অঙ্ক কোন পর্যায়ে আছে? আইনউদ্দিন বললেন, এটা একটা ওয়েভ ফাংশন দাঁড় করে ফেলেছি। তাহলে তো মনে হয় অনেক দূর চলে গেছ। আইনউদ্দিন চিন্তিত গলায় বললেন, তা না, জিনিস আরো জটিল হচ্ছে। সানাউল্লাহ বললেন, রুবাহাবি পত্রিকায় অস্থির হয়ে বিজ্ঞাপন দিয়েছেন, তুমি যে আমার এখানে আছো তা জানাবো। ভুলেও না, এখানে আমি ভালো আছি, শুধু খাবার দাবারে মাঝে মাঝে সমস্যা হচ্ছে। কি সমস্যা? তোমার কাজের ছেলে, ওর নাম কি? রফিক। আইনউদ্দিন বললেন, রফিক ছেলেটা রান্নাবান্নায় বিশেষ পারদর্শী বলে মনে হচ্ছে না। প্রায় লবণ ছাড়া তরকারি রাঁধছে। তুমি আলাফোলা মানুষ বলে বুঝতে পারছো না। একদিন সকালে আমাকে চিনির বদলে লবণ দিয়ে চা দিল। ওকে কিছু বলো না কেন? লজ্জা পাবে বলে কিছু বলি না, মানুষে জন্মেছে, ভুল তো করবেই। খাওয়া দাওয়া শেষ করে সানাউল্লাহ রাতে ঘুমাতে গেলেন। ঠাকুরমা ঝুলি থেকে হুমরু ডুমরুকে গল্প পড়ে শোনাচ্ছেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া উঠিল, পেঁচার বানরও বড় হইল। ৫ রাজার রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভূতম আর বান্দরের নাম হইল বুদ্ধু। এই সময় জাবিনের টেলিফোন। সে উৎকণ্ঠিত গলায় বলল, টেলিফোন করে তোমাকে পাচ্ছি না বাবা, কি করছো? সানাউল্লাহ বললেন, গল্প পড়ে শোনাচ্ছি রে মা, তোকে যেমন শোনাতাম। ঠাকুরমার ঝুলি থেকে গল্প পড়ে শোনাচ্ছি। কাকে পড়ে শোনাচ্ছ? হোমরু আর ডমরুকে। জামিন তীক্ষ্ণ গলায় বলল, কাকে? মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে সানাউল্লাহ বললেন, নিজেকেই পড়ে শোনাচ্ছি, আর কল্পনা করছি তুই ঘুম ঘুম চোখে পাশে আছিস। জামিন বলল, অদ্ভুত অদ্ভুত কথা তোমার সম্পর্কে শুনতে পাচ্ছি বাবা, মন অত্যন্ত খারাপ। সানাউল্লাহ চিন্তিত গলায় বললেন, কি কথা শুনেছিস? জামিন বলল, যারাই তোমার সাথে মিশে তাদেরকে তুমি পাগল বানিয়ে ছেড়ে দাও। কাকে আবার পাগল বানালাম? হামিদ মামাকে। উনি এখন রোজ সকালে নাস্তার মতো করে একটা ব্যাটারি খান। এটা তো জানতাম না। আবু করিম চাচা তো মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন শুধু বাকি আছে, আইনউদ্দিন চাচা। বাবা, উনিও কি পাগল হয়ে গেছেন? ইন্টারনেটে দেখলাম তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রুবা চাচি তার সন্ধান চেয়ে সব পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন। আমাকে তো তুমি কিছুই জানাচ্ছ না। সানাউল্লাহ বললেন, আইনউদ্দিন ভালো আছে, আমার বাড়িতেই লুকিয়ে আছে। বলো কি, কেন? জটিল একটা অঙ্ক করছে, তার বাসায় অঙ্কের পারমিশন নেই। কি অঙ্ক? ভূতের একটা অঙ্ক। কোয়ান্টাম বলবিদ্যা দিয়ে ভূত আছে কি নাই তার প্রমাণ হয়ে যাবে। সে ভূতের ওয়েব ফাংশন তৈরি করে ফেলেছে। জাবিন কাঁদো কাঁদো গলায় বলল, বাবা কি হচ্ছে? সানাউল্লাহ বললেন, কিছু হচ্ছে না তোমার, সব নর্মাল। তুমি কি ভালো আছো? সানাউল্লাহ বললেন, আমি খুবই ভালো আছি। এমনিতেও ভালো ছিলাম, কবিগুরুর সঙ্গে কথাবার্তা বলার পর আরো ভালো লাগছে। কার সঙ্গে কথা বলেছ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরকালে বসে উনি এখন নিজের পুরানো কবিতা কারেকশন করছে। ওই যে কবিতাটা আছে না, শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো ১ ফোঁটা দিলাম শিশির। এখানে ১ ফোঁটা জায়গায় হবে এখন ২ ফোঁটা। তোর কাছে সঞ্চয়তা আছে না? কারেকশন করে ফেল।
জাবিন টেলিফোন রেখে দিল। ইন্টারনেট নিয়ে বসলো, ঢাকায় আসার টিকিট কাটবে। আর দেরি করা যাচ্ছে না। সানোয়াল্লার সামনে রূপবতী কিন্তু বামন টাইপ খাটো এক মেয়ে বসে আছে। সে নিজে খাটো, তার হাত পাও খাটো। মেয়েটার চোখ পিটপিট রোগ আছে। সে ক্রমাগত চোখ পিটপিট করে যাচ্ছে। মেয়েটার গা থেকে ফিনাইলের কঠিন গন্ধ আসছে। মেয়েটা হোপ ক্লিনিকের নার্স, নাম রেণুকা। সে আবু করিমের একটা চিঠি নিয়ে এসেছে। সানোল্লাহ বললেন, মা, তোমার নাম? মেয়েটা বলল, আমার নাম দিয়ে কি করবেন? চিঠি নিয়ে এসেছি, চিঠি পড়েন। পূর্ণস্থ লেখাটা আগে পড়েন। সানোল্লাহ বললেন, নামটা বলো, আলাপ পরিচয় হোক। মেয়েটা বলল, আলাপ পরিচয়ের কিছু নেই, আমার নাম রেণুকা। চিঠির পূর্ণস্থটা শুরুতেই পড়বেন প্লিজ। সানোল্লাহ বললেন, পূর্ণস্থ শুরুতেই পড়ব কেন? আগে চিঠি পড়ব, তারপর না পূর্ণস্থ। মেয়েটা বলল, পূর্ণস্থ পড়ে আমাকে আমার টাকাটা দিয়ে দিন, আমি চলে যাব। মর্নিং শিফটে আমার ডিউটি আছে। আরেকটা কথা, আমাকে চেক দিলে হবে না, নগদ টাকা দিতে হবে। ঘরে এত টাকা না থাকলে কাউকে ব্যাংকে পাঠিয়ে আনান। সানাল্লাহ বললেন, স্থির হয়ে বসো তো মা, এত নাড়াচাড়া করবে না। পুরো চিঠিটা আমাকে শান্তি মতো পড়তে দাও। তোমাকে টাকা দেওয়ার ব্যাপার থাকলে টাকা দেওয়া হবে। সানাউল্লাহ চিঠিটা পড়তে শুরু করলেন। প্রিয় সানাউল্লাহ, আমি মহা বিপদে আছি। এরা আমায় জেলখানায় আটকে ফেলেছে। কোনো কারণ ছাড়াই রোজ রাতে পেথিড্রিন ইঞ্জেকশন দিচ্ছে, দিনে দিচ্ছে কড়া ঘুমের ওষুধ। আপত্তি করলেই বিছানার সঙ্গে হাত পা বেঁধে রাখছে। আমি শায়লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, সম্ভব হয়নি। এই ক্লিনিকের ব্যবসায় হচ্ছে রোগীকে আতপাগল বানিয়ে দীর্ঘদিন চিকিৎসার নামে আটকে রাখা। যত বেশি দিন রাখতে পারবে ততই তাদের লাভ। আমি মানছি আচার নিয়ে আমার অবসেশন আছে। এই অবসেশনের অর্থ কি আমি ভায়োলেন্ট মানসিক রোগী? সানাউল্লাহ, তুমি যেভাবে পারো আমাকে এই নরক থেকে উদ্ধার করো। ইতি আবু করিম। পুণ্যষ্ট যে মেয়েটি এই চিঠি তোমাকে দিবে, তাকে 10 টাকা দিয়ে দিবে। সানাউল্লাহ মানিব্যাগ খুলে 10 টাকার একটা নোট এগিয়ে দিলেন। রেণুকা হতভম্ব গলায় বলল, 10,000 টাকা দেবার কথা, 10 টাকা দিচ্ছেন কেন? আমি নিজে পড়েছি, 10,000 টাকা লেখা ছিল। সানাউল্লাহ বললেন, হাজার শব্দটা কালি দিয়ে কাটা। তোমার হাতে যখন চিঠি দিয়েছে তখন আমার বন্ধু হাজার কেটে দিয়েছে। এই দেখো। রেণুকা চোখ বড় বড় করে বলল, অতি বদলোক তো। সানাউল্লাহ বললেন, বদলোক না, অতি বুদ্ধিমান লোক। এমন একজন বুদ্ধিমান মানুষকে পাগল হিসেবে তোমরা আটকে রেখেছ। তুমি 10 টাকা নিয়ে বিদায় হও। আরেকটা কথা, আমার বন্ধুকে যদি তুমি এখন কোনো ঝামেলা করো তাহলে তুমি নিজে বিরাট যন্ত্রণায় পড়বে। কি যন্ত্রণায় পড়ব সেটা এখনো চিন্তা করি নাই। যাই হোক, চা খাবে? চা খেতে চাইলে চা খাওয়াতে পারি। রেণুকা থমথমে গলায় বলল, চা খাবো না। সানাল্লাহ বললেন, 10 টাকা পেয়ে তুমি মন বেশি খারাপ করে ফেলেছ। এটা তো ঠিক না মা। 10 টাকা রোজগার করতে একজন ভিক্ষুকের 4 ঘন্টা কঠিন পরিশ্রম করতে হয়। রেণুকা বলল, আমার উপর এত বড় চালাকি কেউ করে নাই। সানাল্লাহ বললেন, এতে তোমার খুশি হওয়া উচিত। চালাকের সঙ্গেই মানুষ চালাকি করে, বোকার সঙ্গে করে না। 10 টাকার ঘটনায় প্রমাণিত হলো তুমি বোকা না। রেণুকা কোনো কথা না বলে ছুটে বের হয়ে গেল। সানাউল্লাহ ঝিম ধরে বসে আছেন। বন্ধু আবু করিমকে কিভাবে জেল থেকে বের করবেন বুঝতে পারছেন না। ডক্টর জোহরা খানম কঠিন পানীয়, অর্থাৎ কঠিন চিজ। বিষয়টা নিয়ে আইনউদ্দিনের সঙ্গে পরামর্শ করবেন, তাও সম্ভব না। মানুষের জ্বর যেমন মাথায় উঠে যায়, আইনউদ্দিনের অঙ্ক মাথায় উঠে গেছে। রেণুকা মেয়েটার গা থেকে যেমন ফেনাইলের গন্ধ আসছিল, আইনউদ্দিনের গা থেকে এখন অঙ্কের গন্ধ আসছে। বাবা, তোমার কি হয়েছে? সানুল্লাহ চমকে তাকালেন। ভূতকন্যা ডুমরু তার কোলে বসে আছে। এই মেয়েটা তাকে প্রায় চমকাচ্ছে। যখন তখন কোলে এসে বসছে, ঘাড় ধরে ঝুলছে। ডুমরুকে আজ কুচকুচে কালো দেখাচ্ছে। সানুল্লাহ চমকে ওঠার এটাও একটা কারণ। হোমরু ডুমরু সবসময় এক চেহারায় দেখা দেয় তা না, এক এক দিন এক এক চেহারায় উদয় হয়। সানাউল্লাহ তার বিপদের কথা বললেন। ডুমরু বলল, তুমি হামিদ চাচার কাছে যাও, উনি ব্যবস্থা করে দিবেন। সানাউল্লাহ ভূত মেয়ের দিকে তাকিয়ে বলল, ইউ নটি ভূতকাল, ভালো বুদ্ধি দিয়েছ। হামিদুর রহমান পরিচিত কাউকে সেভাবে চিনতে না পারলেও সানাউল্লাহকে চিনলেন এবং আনন্দিত গলায় বললেন, কেমন আছো? তোমার নাম ভুলে গেছি, কিন্তু চেহারা মনে আছে। তুমি জাবিনের বাবা, হয়েছে?
জি হয়েছে। ব্যাটারি চিকিৎসা চলছে তো, এই চিকিৎসায় অনেক সুস্থ আছি। স্মৃতিশক্তি অনেকটাই ফিরেছে। সানাল্লাহ বললেন, আপনার কাছে একটা কাজে এসেছি। হামিদ বললেন, আমার কোনো আত্মীয়স্বজন আমার কাছে আসবে আর আমি মুখ ফিরিয়ে থাকব, এ ঘটনা কোনোদিন ঘটবে না। বলো কি কাজ? সানাউল্লাহ বললেন, এই চিঠিটা একটু পড়েন ভাইজান। হামিদ চিঠি পড়ে বললেন, কে আছো? গাড়ি বের করো। অ্যাকশন, অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন। আমি জামিনের বাবাকে জিপে নিয়ে করে নিয়ে যাব, পিছনে আসবে মাইক্রোবাস। মাইক্রোবাসে যারা সবসময় থাকে তারা থাকবে, শুধু রব্বানি যেন না যায়। এর মাথা অতিরিক্ত গরম। এটা যতবার নিয়ে গেছি বিপদে পড়েছি। ডক্টর জোহরা খানমের সামনে হামিদুর রহমান এবং সানাউল্লাহ বসা। জোহরা খানম সরু চোখে তাকিয়ে আছেন। তিনি খবর পেয়েছেন গেটের ক্লিনিকের গেটের দুজন দারোয়ান কিছুক্ষণ আগে দৌড়ে পালিয়ে গেছে। ক্লিনিকের ভেতর একটা মাইক্রোবাস ঢুকেছে। বাস ভর্তি সন্দেহজনক চরিত্রের লোকজন। রিসিপশনে যে মেয়েটা বসেছিল সে জানালা খুলে লাফ দিয়ে পালাতে গিয়ে পা ভেঙেছে। তাকে ৩ নম্বর কেবিনে রাখা হয়েছে। জোহরা খানম কিছুই বুঝতে পারছেন না। তিনি শীতল গলায় বললেন, আপনারা কি চান? হামিদ বলল, আপনার ক্লিনিকের নাম ডাক শুনেছি, ভর্তি হওয়ার জন্য এসেছি। আমাকে একটা ভিআইপি কেবিন দিন। আমি ভিআইপি পারসন, রাজনীতির সঙ্গে জড়িত। জোহরা খানম বললেন, ভর্তি হতে চাইলেও তো আর ভর্তি হওয়া যায় না। আপনার সমস্যা কি, কেন ভর্তি হতে চাচ্ছেন তা জানতে হবে। হামিদ বললেন, আমার ব্যাটারি খাওয়া রোগ হয়েছে। সকালে নাস্তার সঙ্গে একটা ব্যাটারি খাই, দেশি কিংবা চাইনিজ ব্যাটারি খেতে পারি না, স্টমাক আপসেট হয়। তবে আমেরিকান বা জার্মান ব্যাটারিতে সমস্যা হয় না। জোহরা খানম বললেন, পরিষ্কার বুঝতে পারছি আপনারা আমাকে ভয় দেখাতে এসেছেন। ভয়টা কেন দেখাতে চান বুঝতে পারছি না। চাঁদা চান? যে প্রতিষ্ঠান মানসিক রোগীদের সমস্যায় নিবেদিত, তার কাছে থেকেও চাঁদা তুলবেন? সানাল্লাহ বললেন, ম্যাডাম চাঁদা তুলতে আসেনি। আপনার প্রেশার মাপার যন্ত্রটা দিন। প্রেশার মাপার যন্ত্রে হাত দিয়ে বলবো, ইহা সত্য, আমার প্রেশারের সমস্যা আছে। কাজে প্রেশার মাপার যন্ত্রে হাত রেখে মিথ্যা বলবো না। হামিদ বলল, চোর থাপ্পড় দেওয়ার জন্য আসি নাই। মেয়ে হচ্ছে মাতৃজাতি, মায়ের পদতলে সন্তানের বেহেশত, হাদিসের কথা। তাহলে চান কি? হামিদ বললেন, কি চাইতে এসেছি এখন ভুলে গেছি। বেশিক্ষণ আমার কোনো কথা মনে থাকে না। যদিও ব্যাটারি চিকিৎসা চলছে, তবে এই চিকিৎসার ফল বেশিক্ষণ থাকে না। অবশ্য চিন্তার কিছু নেই, আমার ভাই সঙ্গে আছে, সে আমাকে মনে করিয়ে দিবে এবং যথাসময়ে অ্যাকশন নেওয়া হবে। অ্যাকশন, অ্যাকশন, ডিরেক্ট অ্যাকশন। ম্যাডাম কিছু মনে নেবেন না। আমি মাঝে মাঝে স্লোগান দিব। পলিটিক্যাল লোক তো, স্লোগান না দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। জোহরা খানম বিড়বিড় করে বললেন, ও গড! সানাউল্লাহ হামিদ সানাউল্লাহর দিকে তাকিয়ে হতাশ গলায় বলল, কি জন্য অ্যাকশনের ঘোষণা দিয়েছি কিছুই তো মনে নাই। সানাউল্লাহ কানে কানে মনে করিয়ে দিলেন। জোহরা খানম বললেন, আমি ধৈর্যের শেষ সীমায় উপস্থিত হয়েছি। পুলিশ ছাড়া এখন আর আমার হাতে কোনো অপশন নেই। হামিদ বললেন, অবশ্যই পুলিশ ডাকবে। আপনাকে ডাকতে হবে না, আমিই ডেকে দিব। ম্যাডাম আমার ছেলেমেয়েরা ম্যাডাম মেয়ে ছেলেরা অনেক ধৈর্যশীল হয়। আপনার ধৈর্য কম। এর একমাত্র কারণ আপনার গোঁফ। গোঁফের জন্য আপনার মধ্যে কিছু পুরুষ ভাব চলে এসেছে। পুরুষদের ধৈর্য কম হয়। আপনি সকালে ঘুম থেকে উঠে শেভ করে ফেলবে। ধৈর্য ফিরে পাবার এটাই একমাত্র উপায়। জোহরা খানম থমথমে মুখে হাতে টেলিফোন নিলেন। নিচু গলায় কিছু কথা বললেন। কি কথা, কার সঙ্গে কথা, কিছু বোঝা গেল না। দুটো শব্দ শুধু বোঝা গেল, চাঁদাবাজ এবং সন্ত্রাসী। হামিদ মোটেও বিচলিত হলেন না। হামিদের একজন অ্যাসিস্ট্যান্ট দরজায় উকি দিল। খড়খড়া গলায় বলল, ওস্তাদ কিছু লাগবো? হামিদ বললেন, একটা ওয়ান টাইম রেজার নিয়ে এসো। ম্যাডাম গোঁফ ফেলে দিতে রাজি হয়েছে। আর বিশেষ পানি লাগবে 1 গ্লাস। অ্যাসিস্ট্যান্ট দ্রুত বের হয়ে গেল। জোহরা বেগম বললেন, থানার সঙ্গে যোগাযোগ হয়েছে, 10 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে। হামিদ বলল, রাস্তায় যেমন যানজট, 1 ঘন্টার আগে পুলিশ আসবে না। আপনি নিশ্চিন্ত থাকেন। এর মধ্যে লক্ষ্মী মেয়ের মতো গোঁফ ফেলে দেন। আপনার জন্য পানি আনা হবে, পানিটা খান। দৈনিক 7 গ্লাস পানি খাওয়া দরকার। পানি যত খাবেন তত ভালো। এর মধ্যে ওসি সাহেবের সঙ্গে আরেকবার যোগাযোগ করে তাড়াতাড়ি আসতে বলল। আমার নামটা বলল।
আমার নাম কমিশনার হামিদ। বাজারে প্রচলিত নাম চ্যাপ্টা হামিদ, অথচ আমার মধ্যে চ্যাপ্টা কিছুই নেই। রিসেপশনিস্ট এর ঘর থেকে বিকট ঝনঝন শব্দ হলো। মনে হচ্ছে টিভি ভাঙ্গা হয়েছে। পিকচার টিউব ফাটালে এমন বিকট আওয়াজ হয়। ওয়ান টাইম রেজার এবং এক গ্লাস পানি চলে এসেছে। জোহরা খানম দ্বিতীয় দফায় থানায় টেলিফোন করলে। চ্যাপ্টা হামিদ শব্দ দুটা কয়েকবার শোনা গেল। টেলিফোনে কথাবার্তা শেষ হবার পর জোহরা খানমের মুখ ছাইবর্ণ হয়ে গেল। তার কথাবার্তাও খানিকটা জড়িয়ে গেল। তিনি হাতে ওয়ান টাইম রেজার নিতে নিতে বললেন, আপনারা যা বলছেন তা যদি করি তাহলে কি আপনারা বিদায় হবেন? হামিদ দরাজ গলায় বললেন, অবশ্যই, আমি ওয়ান ওয়ার্ড ম্যান, এক কথার মানুষ। সানাউল্লাহ বললেন, আমরা শুধু যাওয়ার সময় আপনাদের একজন পেশেন্টকে নিয়ে যাব। পেশেন্টের নাম আবু করি। জোহরা খানম বাথরুমে ঢুকে গেলেন। বাথরুম থেকে বের হবার পর তাকে অদ্ভুত দেখাল। হামিদ বললেন, গোফ রাখা অবস্থাতেই তো ভালো ছিল। এখন ওনার চেহারায় বাদর বাদর ভাব চলে এসেছে। যখন গোফ ছিল তখন সবাই তাকিয়ে থাকতো গোফের দিকেই। এখন গোফ ফেলে দেবার কারণে পুরো মুখ একসঙ্গে চোখে পড়ছে বলে এই অবস্থা। যাই হোক, ম্যাডাম গ্লাসের পানিটা এক চমকে খেয়ে ফেলুন, আমরা বিদায় করি। বিনা বাক্য ব্যয়ে জোহরা খানম পানির গ্লাস শেষ করলেন। হামিদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আপনাকে দেওয়া হয়েছিল কমোডের পানি। এটা আমার শাস্তির একটা অংশ। মেয়ে ছেলের গায়ে তো হাত তুলতে পারি না, কমোডের এক গ্লাস পানি খাইয়ে দেই। সপ্তাহখানিক কিছু খেতে পারবেন না, ক্রমাগত বমি করবে, তারপর ইনশাল্লাহ ঠিক হয়ে যেতে। হামিদের কথা শেষ হবার আগেই জোহরা খানম টেবিল ভাসিয়ে বিকট শব্দে বমি করলেন। রিসেপশনিস্টের ঘরের টেলিফোনের পিকচার টিউব ফাটার সময় যে আওয়াজ হয়েছিল তার চেয়েও বড় আওয়াজ হলো। শব্দ কি কারণে হয়েছে দেখার জন্য ভীত চোখে যে নার্স উকি দিল তার নাম রেণুকা। সানাউল্লাহ আনন্দিত গলায় বলল, রেণুকা, মা কেমন আছো? রেণুকা জবাব দিল না। আতঙ্কে তার চোখ ছায়াবর্ণ হয়ে গেছে। সানাউল্লাহ বললেন, আমার বন্ধু আবু করিমের মতো রোগী এখানে কয়জন আছে ঠিক মতো বলো। পাগল না, অথচ পাগল বানিয়ে চিকিৎসা করা হচ্ছে। রেণুকা বলল, ৩ জন। সানাউল্লাহ বলল, এই ৩ জনকে দ্রুত ছাড়ার ব্যবস্থা করো। আমাদের সঙ্গে মাইক্রোবাস আছে, মাইক্রোবাসে তুলে দাও। অর্ডার তোমার ম্যাডামই দিতেন, উনি বমির উপর আছে। অর্ডার দেওয়ার মতো অবস্থা তার না। রেণুকা তাকালো জোহরা খানমের দিকে। জোহরা খানম কিছু একটা বলতে গিয়ে আবারও বিকট শব্দে বমি করলে। হামিদ বললেন, এই ক্লিনিকে যারা কাজ করছে সবাই দোষী। প্রত্যেকেরই বিশেষ পানি খাওয়া উচিত, অপরাধের শাস্তি। রেণুকা মা, তোমাকে যা করতে বলা হয়েছে তাই করো। তারপর তুমি নিজেই কমোড থেকে ১ কাপ পানি তুলে খেয়ে ফেলবে। তোমাকে মা ডেকে ফেলেছি, এই জন্য কনসেশন। আমার সামনে পানি তুলবে, আমার সামনে খাবে। ঠিক আছে লক্ষ্মী মা আমার? আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহর মহাবিপদ, পর্ব ৫। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুরু।